তো আমরা যেটা দেখছিলাম এখান থেকে ফাইল কীভাবে সেভ করতে হয় সেই অপশনটাতে আমরা আছি। আমরা ফাইল সেভ করি আবার এখান থেকে ফাইল অপশন থেকে আমরা একটা সিস্টেম দেখছি যে সেভ এজে এসে ওখান থেকে সিলেক্ট করতে হয় HTML, তাহলে আমাদের হয়ে যাবে। এখন আমরা আরেকটা সিস্টেম দেখবো। আমরা সেভ এজ অপশনে আসবো, এসে এখান থেকে আমরা যে ফাইলে কাজ করতেছিলাম বা যে ফোল্ডার আমাদের ছিল সেই ফোল্ডারে আমরা যাবো। এখান থেকে আমাদের ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের যেটা আছে এখান থেকে আমরা ঢুকবো। তো চেষ্টা করবো এখানে একটা ক্লাস লিখে নেওয়ার, যে ক্লাস 1 এরকম একটা ফোল্ডার নিয়ে নেবো আমরা, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। আমরা এখানে দিলাম ক্লাস 1। এখন এইটার ভেতরে আমাদের ওই ফাইলগুলো থাকবে। এখন আমরা এখানে লিখি যে টুহিল। এখন আমরা ওই এক্সটেনশনটা দিব না, এক্সটেনশনটা চুজ করে দেবো না, ডিরেক্ট লিখে দেবো। এখন লিখবো HTML. যখন লিখে এখন কিন্তু এই নিচে থেকে চেঞ্জ করে নাই, আমরা শুধুমাত্র ওই এক্সটেনশনটা লিখে দিচ্ছি পাশে .html। এবার যদি আমরা সেভ দিই আমরা দেখতে পাবো যে আমাদের ওই ফোল্ডারের ভেতরে ওই নামটা হয়ে গেছে। একই রকমের দেখা যাবে, আমরা দেখি একটু এটা ক্লাস 1-এর ভেতর থেকে এই দেখেন একই রকম আছে না, দুইটা কিন্তু একই রকমেরই আছে। আমি তো জুম করে একই রকমের আছে না, একই রকমের দেখা যাচ্ছে। কিন্তু আমাদের দরকার, আমরা যারা প্রোগ্রামার হবো আমাদের দরকার হচ্ছে এক্সটেনশনটা দেখা যেতে হবে। এক্সটেনশন দেখাবো কিভাবে? এক্সটেনশন দেখানোর জন্য আমাদের এখান থেকে যে ভিউ অপশনটা আছে এই ভিউ অপশনে একটা ক্লিক করবো। ক্লিক করে এখান থেকে দেখেন অপশন দেওয়া আছে ফাইল নেম এক্সটেনশন, এটাতে একটা ক্লিক করে দেবো। যখন এটাতে ক্লিক করছি তখন দেখতেছি যে এখানে .html লেখাটা শো করছে। এখন আমরা যে কোনো ফাইল নিই না কেন দেখেন পাশে একটা এক্সটেনশন কিন্তু শো করছে .txt। আগে যেটা শো করতো না, এখন শো করছে না, এখন কিন্তু শো করছে। তাহলে আমাদের কাজ কি হবে? এই এক্সটেনশনটারে অন করে রাখা। আরেকটা বিষয় আমরা এটা আরেকভাবে করতে পারি, সেটা হচ্ছে এই অপশন থেকে চেঞ্জ ফোল্ডার সার্চ অপশন, এখান থেকে ভিউ অপশন এসে আমরা ওই একইভাবে এখান থেকে চেঞ্জ করতে পারি। এই যে এক্সটেনশন যেটা আছে এটাকে হাইড করে দিলে হাইড হয়ে যাবে, মানে ডিফল্ট এমন থাকবে, আমরা চাইলে চেঞ্জ করতে পারি। তো আমরা এটা দরকার নাই, আমরা শুধুমাত্র যাদের উইন্ডোজ 10 আছে তারা ভিউ অপশন থেকে সরাসরি এখান থেকে এটাতে টিক দিয়ে রাখবো। টিক দিলে আপনাদের এক্সটেনশনটা রেডি হয়ে যাবে, বুঝছি? এবার আসি আরেকটা ওয়ে, যে ওয়ের মাধ্যমে আমরা মূলত কাজ করি, আমরা যেভাবে কাজ করি আর কি সেই সিস্টেমের ব্যাপারে। তো আমরা আবার একটা নিউ ফাইল নিই। এখন এখান থেকে আমরা সেভ এজে আসতে পারি। আমরা প্রথমটা কি শিখলাম? সেভ এজ থেকে শুধু নাম লিখে নিচে HTML-টাকে সিলেক্ট করে দেওয়া। সেকেন্ড অপশন কি দেখলাম? সেভ এজ থেকে সরাসরি এখান থেকে নামের পাশে একটা এক্সটেনশন বসাই দেওয়া, চুজ না করে। এখন আমরা দেখবো যে এই দুইটার পুরো বিপক্ষে একটা জিনিস, যে কোনো ফোল্ডারকে ফাইলকে আমরা সেরকম করতে পারি। এখানে আমরা একটা এক্সটেনশন যেহেতু আমাদের অন আছে, আমরা টেক্সট ডকুমেন্ট নিব। কি নেব? টেক্সট ডকুমেন্ট নেওয়ার পরে এখান থেকে আমরা লিখে দেবো, যে কোনো নাম লিখতে পারি। আমরা ইসলাম লিখলাম, ডট লিখলাম, HTML। এবার পরের যে অংশটুকু আছে সেই অংশটুকু আমরা কেটে দিলাম, ইন্টার প্রেস করলাম, পারমিশন দিলাম। একই রকম হলো না? কোনটা ইজি হলো? লাস্টে যেটা। আমরা মূলত এইভাবেই কাজ করি, প্রফেশনালি কাজ করার সময় এইভাবে আমাদের কাজগুলো করতে হবে, বুঝছি? আমরা কাজ করবো কীভাবে? একটা ফোল্ডার নেব, একটা ফাইল নেব এখান থেকে টেক্সট ডকুমেন্ট, তারপর এখানে আমরা যে কোনো একটা নাম লিখে দিব, .html এক্সটেনশনটা দিয়ে পরের অংশটুকু কেটে দিব, দিয়ে ইন্টার প্রেস করে একটা পারমিশন ইয়েস দিব। তখন দেখবো এরকম হয়ে গেছে, বুঝছি? ক্লিয়ার? ফাইল ক্রিয়েট করা ওকে। এখন আমি যে ভিন্ন ভিন্ন নাম দিলাম তার মানে বোঝা যাচ্ছে আমরা যে কোনো নামেই এই কন্টেন্টটা লিখতে পারি, খাতাটা তৈরি করতে পারি যে কোনো নামে। তবে ডিফল্ট কিছু মেথড আছে, যেমন আমরা গুগলে যখন আসি, আমরা যদি এখানে গুগল লিখে সার্চ দিই, google.com লিখে যখন সার্চ দিচ্ছি তখন এই যে গুগলের যে পেজটা দেখা যাচ্ছে এইটা তার ইন্ডেক্স ফাইল, মানে হোম পেজ। এটা কি? তার হোম পেজ। তো আমাদের সাইটের ক্ষেত্রে আমাদের এখানে একটা হোম পেজ লাগবে। তো বাই ডিফল্ট ইন্ডেক্স লিখে যেখানে থাকে সেটাকে তার ওয়েব ব্রাউজারটা হোম পেজ আকারে কাউন্ট করে। যেমন আমরা যখন প্র্যাকটিক্যাল করছি বা ল্যাব করছি, ল্যাবের প্রথম যে পেজটা থাকে সেখানে লেখা থাকে ইন্ডেক্স অফ, তাই লেখা থাকে না? যেন এখানে আমাদের এক্সপেরিমেন্টগুলো থাকে। এখন ওই যে এক্সপেরিমেন্টগুলো আছে আমার টিচার ওইটা দেখলেই বুঝে যে সে এতগুলো এক্সপেরিমেন্ট করছে, তাই বোঝে না? ভেতরে ঢোকার প্রয়োজন হয় না। তো এই একইভাবে ইন্ডেক্সটা দেখলেই বুঝতে পারবে যে এর ভিতরে কি আছে না আছে। তাহলে ইন্ডেক্সটাকে আমরা কি বলবো? এটা তার হোম পেজ, ডিফল্ট হোম পেজ। আমরা চাইলে এটাকে হোম পেজ অন্য যে কোনো পেজ থেকেও করতে পারবো, বাট প্রথমে কি মনে রাখবো? ইন্ডেক্স ফাইলটা আমাদের হোম পেজ হিসাবে কাউন্ট করবে, মনে থাকবে? তো আমরা এগুলো কেটে দিই, এগুলোর প্রয়োজন নাই। আমরা এখান থেকে একটা ফাইল ক্রিয়েট করবো এইভাবে, এখানে নাম লিখবো index.html। এবার পরের অংশটুকু আমরা কেটে দিয়ে ইন্টারপ্রেস করে ওকে দিয়ে দিলাম। চলে আসছে না?
তাহলে আমাদের কাজ কি হলো, আমাদের কাজ ফার্স্ট কাজ হচ্ছে ভিউ অপশন থেকে এক্সটেনশনটাকে অন করে রাখা। তারপরে কাজ হচ্ছে আমাদের একটা ফাইল নিতে হবে, সেই ফাইলকে আমরা রিরাইট করে যে কোনো একটা নাম দিয়ে এক্সটেনশনটা শুধু বসাই দেবো, বুঝছি? ওকে, এবার আমরা আমাদের নোটপ্যাডে আসবো। আমাদের যে নোটপ্যাড আছে এই নোটপ্যাডে আসলাম। এখন নোটপ্যাডে আসলে ওই লেখাটাকে আমরা নিয়ে আসবো কীভাবে? আমরা তো ইন্ডেক্স লিখে রাখছি অন্য জায়গায়, এখানে নিয়ে আসবো কীভাবে? এখানে নিয়ে আসার জন্য তিনটা ওয়ে আছে। একটা ওয়ে হচ্ছে আমরা এখানে ফাইল থেকে ওপেন অপশনে আসতে পারি। কোথায়? ওপেন অপশন। এবার এখান থেকে আমাদের যে ফোল্ডার সেখানে ঢুকবো, যেই ফাইলের মধ্যে কাজ করছে সেখানে ঢুকবো, ঢুকে আমাদের ফাইলটাকে এখান থেকে সিলেক্ট করে ওপেন করতে পারি। ওইটা এখানে অন হয়েছে না? অন হয়ে গেছে। আবার যদি চাই যে না এইভাবে আমি করবো না, এটা কেটে দিলাম, আমার ধরেন ইলেকট্রিসিটি চলে গেছে, নতুন করে আবার শুরু হয়েছে, তখন কি করবো? এইটাকে ড্রাগ করে নিয়ে এসে আমাদের নোটপ্যাডের মধ্যে এসে ড্রাগ হচ্ছে না, যাই হোক ড্রাগ করে নিয়ে এসে এখানে বসা দিলেও কাজ করবে, এখানে ছেড়ে দিলে ওটা কাজ করবে। আরেকটা বিষয় যেটা ইজি মেথড, এখানে রাইট বাটন প্রেস করব, এবার ক্লিক করব এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। কি ক্লিক করব? এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। ওকে, তো আমরা এখানে কি ক্লিক করব? এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। এটা ক্লিক করলে আমাদের ওই ফাইলটা অটোমেটিক্যালি এখানে রান হয়ে যাবে। তো আমরা আগের যে দুটো অপশন দেখলাম এগুলো এইভাবে আমরা কাজ করবো না, আমরা সরাসরি এখান থেকে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাসে চলে আসবো। মনে থাকবে? তো এই তো ছিল আমাদের খাতা তৈরি করার বিষয়টা। তো খাতা আমরা কিভাবে তৈরি করবো? এখন আমাদের কোড লেখার পালা। কোড লেখার ক্ষেত্রে আমি বলেছি যে একটা কোডকে মানে HTML-কে আমরা বলে থাকি একটা মানুষের সাথে তুলনা দিয়ে থাকি। এখন আমরা সেই মানুষের সাথে তুলনা দেবো। প্রথমে একটা ইন্ডিকেটর দেবো, এটাকে আমরা বলে থাকি অ্যাঙ্গেল ব্র্যাকেট। কি বলি? অ্যাঙ্গেল ব্র্যাকেট অথবা ইন্ডিকেটর বলবো, যে এই ইন্ডিকেটরের মধ্যে আমাদের কাজগুলো করতে হবে। এই ইন্ডিকেটরের ভেতরে আমরা যা কিছু করব সেটাকে বলা হয় ট্যাগ। কি বলা হয়? ট্যাগ। ইন্ডিকেটরের ভেতরে যা কিছু লিখবো তাকে কি বলা হয়? ট্যাগ বলা হয়। ট্যাগটা হয় দুই রকমের। কয় রকমের? দুই রকমের। একটা সিঙ্গেল ট্যাগ, একটা ডাবল ট্যাগ। কয় রকমের হয়? দুই রকমের। কি কি? সিঙ্গেল ট্যাগ, ডাবল ট্যাগ। সিঙ্গেল ট্যাগের কাজ কি? সিঙ্গেল ট্যাগ মানে ওর কোনো এন্ডিং হবে না, আর যে ডাবল ট্যাগ সেটা একটা থাকবে, ওইটার আরেকটা আবার এন্ডিং হবে। ঠিক আছে? এখন এই ট্যাগ লেখার নিয়ম আবার দুই রকম। নিয়ম কয় রকম? দুই রকম নিয়ম। দুই রকম নিয়ম বলতে আমি এখন দেখাই। এই ট্যাগ যখন শুরু করছি তখন সেই ট্যাগটা লিখতে হয় আমাদের ট্যাগের স্পেলিং এর ফার্স্ট লেটারটা দিয়ে। কি দিয়ে? ট্যাগের স্পেলিং এর ফার্স্ট লেটার, মানে ট্যাগটা বানান করতে যেই লেটারগুলো লাগে তার ফার্স্ট যে লেটারটা হবে সেটা দিয়ে আমাদের লিখতে হয়, ট্যাগটা কল করতে হয়। যেমন আমি যদি প্যারাগ্রাফ বলি তাহলে ওটাকে কি দিয়ে কল করতে হবে? পি ফর প্যারাগ্রাফ। দ্যাটস ওয়াই আমরা ওই ট্যাগের ভিতরে কি রাখবো? পি রাখবো। মনে থাকবে? এটা ট্যাগ লেখার সিস্টেম বা মেথড। আর এখন আমরা আমাদের সিকোয়েন্সিয়ালি শুরু করি। আমরা প্রথমে যেহেতু HTML নিয়ে কাজ করবো, দ্যাটস ওয়াই আমরা এখানে কাজ করতেছি কিন্তু বেসিক HTML নিয়ে। HTML অনেকগুলো ভার্সন আছে, যেমন লেটেস্ট ভার্সন হচ্ছে HTML5। তো আমরা কাজ করতেছি কোর HTML নিয়ে, এটা একেবারে বেসিক HTML, সেটা নিয়ে আমরা কাজ করতেছি। হ্যাঁ, আমরা HTML5টা 2-4 ক্লাসের পরে আমরা শিখবো। তো আমরা এখন দিব হচ্ছে মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত দিব। একটা মানুষের শুরু কথা দেখো, মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত না? তো এইখানে আমরা সেই মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত লিখবো। তো প্রথমে আমাদের ইন্ডিকেটর দিতে হবে। এবার আমরা লিখবো HTML। HTML কেন লিখলাম? হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো H ফর হাইপার, T ফর টেক্সট, M ফর মার্কআপ, L ফর ল্যাঙ্গুয়েজ। দ্যাটস ওয়াই HTML। ঠিক আছে? এটা দিলাম কি? মাথার চুল। কি দিলাম? আমি যে গল্পগুলো বলবো এগুলো মাথায় রাখবেন, তাহলে কোডটা সহজ মনে হবে। এবার আমরা শেষ করবো হচ্ছে পায়ের পাতা দিয়ে। এতটুকু মিলেই তো আমাদের হোল বডি। হোল বডিটা এতটুকু না? এখন আমরা কোনটা মাথার কোনটা এটা বোঝাবো কিভাবে? বোঝানোর জন্য আমরা এখানে একটা স্ল্যাশ দিব। স্ল্যাশকে বলা হয় ইন্ডিং। স্ল্যাশকে কি বলা হয়? ইন্ডিং। আমরা স্ল্যাশ দিয়ে কল করবো, এটা মানে ইন করে দেওয়া, মানে ওই লেখাটাকে আমরা ক্লোজ করে দিলাম, ওই ট্যাগটাকে ক্লোজ করে দিলাম। তো এখানে HTML শুরু করছি, HTML-টাকে শেষ করে দিলাম। ঠিক আছে বিষয়টা? তাহলে এতটুকুর মোরাল বিষয়টা কি? শুরু করতে হবে তখন শুধুমাত্র ইন্ডিকেটরের মধ্যে ট্যাগটা লিখতে হবে। ট্যাগ লেখার নিয়ম সেই স্পেলিং এর ফার্স্ট লেটারটা দিয়ে লিখছি আমরা। শেষ করতে হবে কি দিয়ে? ওই একই রকমের সব কিছু থাকবে, শুধুমাত্র ফার্স্টে একটা স্ল্যাশ আসবে। এই স্ল্যাশের মানে কি? ইন্ডিকেট। মনে থাকবে সবার? ওকে, এখন আমরা কি দিলাম? পায়ের থেকে মাথার তালু পর্যন্ত দিলাম। পায়ের চুল থেকে মাথার তালু পর্যন্ত আমাদের ক্লিয়ার। এখন আমাদের একটা হিউম্যান বডিতে দুইটা অংশ থাকে, একটা এই হেড চেম্বার, একটা বডি চেম্বার। একটা মাথার অংশ, একটা বডি চেম্বার থাকে। আর আমাদের পুরো সাইডটা বা পুরো বডিটা মেনটেন হয় এই হেড চেম্বার থেকে। এটা বেশ ঠিক হয় না? মানে আমাদের ব্রেন যেভাবে আমাদের আমার নার্ভটা যেভাবে চালায় আমরা সেভাবে চলি, তাই তো? তো এখানেও হেড চেম্বারটার কাজটি কেমন? হেড চেম্বারটা সবসময় আমাদেরকে ডিরেকশন দেবে, সেই ডিরেকশন ফলো করে আমরা কাজ করবো। তাহলে এখন হেড সেকশনে আসি। তাহলে দুটো অংশের নাম কি? হেড অ্যান্ড বডি।
তো আমরা হেড দিলাম, তো হেডটাকে আমরা অবশ্যই ক্লোজ করবো, তাই না? তো হেডটাকে আমরা ক্লোজ করবো, তো এখানে হেড দিলাম, হেডটাকে ক্লোজ করে দিলাম। ক্লোজিং ট্যাগ মানে হ্যাশ দিতে হবে, হেডটাকে ক্লোজ করলাম। আমরা এইভাবে দিতে পারি, এটা গ্যাপ দিতে পারি। আরেকটা সেকশন কি ছিল আমাদের? বডি। তো আমরা বডি, কারণ বডিটাকে আমরা ক্লোজ করতে দিলাম। এই যে হেড আর বডি দুইটা সেকশন আমাদের হয়ে গেছে, মাথার অংশও শেষ, বডির অংশও শেষ। এখন আমরা দেখবো যে একটা ওয়েবসাইটের মাথার অংশটুকু ঠিক কোনটা আর বডির অংশটুকু ঠিক কোনটা, এটা আমাদের দেখা উচিত। আমাদের ওয়েবসাইটে আসলাম, এই যে সাইডটা আছে এই সাইডের ক্ষেত্রে বডির অংশটা কোনটুকু? এখানে বডির অংশ হচ্ছে এই যে এখান থেকে শুরু হয়ে এই শেষ পর্যন্ত, এটা হচ্ছে তার বডি চেম্বার। আর এই যে উপরে ট্যাব যে বাটনটা আছে এটা হচ্ছে আমাদের হেডের চেম্বারটা। এটা কোন চেম্বার? হেডের চেম্বার। তো আমরা বলি না অনেক সময় যে ওর কপালটা খারাপ, ওর কপালটা ভালো, ওর কপাল লাখ কপাল, এরকম মানে রাজ কপাল, এরকম বলে না? কপাল দেখে টের পাই যে সে আসলে কি রকম, এটা অনেক সময় বলে না? তো সেই জিনিসটা আমরা এখানেও দেখবো। কপালের নাম কি? কপালের নাম হচ্ছে টাইটেল। কপালের নাম কি? সবাই বলেন, কপালের নাম কি? টাইটেল। তো আমরা এখানে টাইটেল দেব, TITLE, টাইটেল। টাইটেল মানে আমরা কি বলতেছি তাহলে? কপাল। তো আমরা এখানে লিখে দেব ক্লাস 1। কপালটাকে আমরা ক্লোজ দিলাম। এখন এখান থেকে আমরা রান করলেই পাবো না, এটাকে আমাদের সেভ দিতে হবে। কি করতে হবে? সেভ করতে হবে। প্রত্যেকটা স্টেপ ফলো করবো সবাই। সেভ দিতে হবে। সেভ দেওয়ার সিস্টেম তিনটা ওয়েতে সেভ দেওয়া হবে। কয়টা ওয়ে? তিনটা ওয়ে। একটা হচ্ছে আমরা এখান থেকে যদি চাই ফাইল অপশন থেকে এই যে সেভ অপশন, ফাইল থেকে সেভ, নট সেভ অ্যাজ, শুধু সেভ। এই সেভে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। আরেকটা অপশন হচ্ছে আমরা যদি এইখানে দেখি যে এই যে 3 নম্বর অপশনটা আছে এটা হচ্ছে সেভ বাটন। কি বাটন? সেভ বাটন। এটাতে ক্লিক করলেও সেভ হবে। আরেকটা অপশন হচ্ছে কন্ট্রোল এস, কিবোর্ড থেকে কন্ট্রোল এস। আমরা অলওয়েজ ইউজ করবো কোনটা? কন্ট্রোল এস। আমরা এটা ইউজ করবো না, ওইটা ইউজ করবো না, যা জানার জন্য আমরা জেনে রাখলাম। ইউজ করবো কোনটা? কন্ট্রোল এস। আর সেভ না করলে আমাদের ফাইল কিন্তু রান হবে না। ওকে, এখন আমরা আসি যে এই জিনিসটা আমাদের সাইডে রান করে দেখাবো আসলে আমাদের ওয়েব পেজে রান হয় কিনা। আমরা একটু আমাদের এই ব্রাউজারে আসি, এখানে আসার পর দেখতেছি এখানে গুগল লেখা আছে। তো আমাদেরও যেহেতু এটা কপাল বলছি, এই সাইডের এই অংশটাকে আমরা কি বলবো? কপাল বলবো। তার মানে ট্যাবের অপশনকে আমরা কি বলে থাকবো? কপাল বলবো। আর এই কপালটাকে কি বলি? টাইটেল। কপালটা কি? টাইটেল। ওকে ভাই, তো আমাদের লেখাটা এখানে কি দেখাবে? ক্লাস 1 লেখা দেখাবে। আমরা রান করবো কিভাবে? আমাদের এখান থেকে রান অপশন আছে, এই দেখেন আমাদের ভার্সনটা আপডেট হয়ে গেছে, ইলেকট্রিক যাওয়ার পর আপডেট হয়ে গেছে, যার মানে এখানে কিন্তু সেই অপশন আর নাই। আপনাদের 7 ভার্সন আছে তাদেরটাতে এই সমস্যা হবে না, কিন্তু আমাদেরটা কিন্তু সেই অপশনটা নাই। এখান থেকে আপনারা রান অপশন থেকে এখান থেকে দেখতে পাবেন যে সরাসরি এখানে লেখা থাকবে যে ওইটা হচ্ছে রান উইথ ক্রোম ব্রাউজার অথবা রান উইথ ফায়ারফক্স, এরকম লেখা থাকবে। আপনারা সেটাতে সিলেক্ট করে নেবেন। আর এখন আপাতত যেহেতু আমার ব্রাউজারে নাই এখানে, আপনারা কি করবেন? এই যে আমাদের ফাইলটা আছে এটাতে ডাবল ক্লিক করলে আমাদের অন হয়ে যাবে। কি করবো? ডাবল ক্লিক করে ওপেন করে ফেলবো। এই যে ওপেন করে দিলে আমাদের এটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়েছে না? বাট আপনাদের ওখান থেকে রান অপশন থেকে ওই অপশনটা পেয়ে যাবে। শুধুমাত্র 7 ভার্সনে এই অপশনটা পাবেন, 7 ব্যতীত অন্য কোনো ভার্সনে পাবেন না কিন্তু, বুঝছি? শুধু 7 ভার্সনে পাবেন। এই জন্যই বললাম যে আপার ভার্সনটা আমরা ইনস্টল দেবো না, লোয়ার ভার্সনগুলো ইনস্টল দেবো। তো এখান থেকে দেখেন আমাদের ক্লাস 1 লেখা দেখাইছে, তার মানে আমরা যে কপালের কথাটা বলছিলাম সেটা মিলে গেছে, হয়েছে আমাদের। ওকে, এবার আমরা আমাদের কন্টেন্ট নিয়ে কাজ করবো। তাহলে কন্টেন্টের সেকশন কোনটা? এই যে এই অংশ থেকে শুরু করে এই এতটুকু আমাদের কন্টেন্টের পার্ট, মানে আমাদের বডি সেকশনটা। হেড চেম্বার মেনটেন করবে এই হোল বডিটাকে। ওকে, আমাদের ওয়েবসাইটের এখন সব থেকে বড় ট্যাগ সম্পর্কে আমরা জানবো। আর এখন আমরা দিচ্ছি এখানে আমাদের জীবনের প্রথম কোড লিখতেছি আমরা, মানে ওয়েব অ্যাপ্লিকেশনের প্রথম কোডটা আমরা রান করে দেখতেছি যে আসলে কেমন দেখা যাবে। এটা হচ্ছে দুনিয়ার সব থেকে বড় ট্যাগ। কি বললাম? দুনিয়ার সব থেকে বড় ট্যাগ। এটার নাম হচ্ছে হেডিং ট্যাগ। কি বললাম? হেডিং ট্যাগ। তো হেডিং ট্যাগ যত বলেছি, হেডিং কল করতে হয় কি দিয়ে? এইচ দিয়ে। কেন এইচ দিয়ে? হেডিং এর স্পেলিংটা এইচ দিয়ে শুরু, দ্যাটস ওয়াই। ট্যাগ লেখার নিয়ম কি? এই ইন্ডিকেটর দিয়ে আমাদের ট্যাগ লিখতে হবে। এটাকে আমরা বলতে পারি অ্যাঙ্গেল বলতে পারি অথবা ইন্ডিকেটর বলতে পারি। তো কাজের পারপাসে আমরা ইন্ডিকেটরই বলবো, হ্যাঁ, অথবা অ্যাঙ্গেল ব্র্যাকেট বলতে পারি। তো এখানে আমরা লিখবো এইচ। এইচ লিখে এইচটারে আমরা এখানে ক্লোজ করে দিব। এবার এখানে আমরা লিখে দিতে পারি ডেমো কন্টেন্ট লিখলাম, লিখে একটা সেভ দিতে হবে। সেভ দিয়ে আমাদের যে সাইটটা আছে এখানে একটা রিলোড দিবে। আসলে কি বড় ট্যাগ হয়েছে? হয় নাই, কিন্তু অ্যাজ ইউজুয়াল একটা লেখা হয়েছে। কেন হয় নাই? না হওয়ার পিছনে বড় কারণ আছে, এটার একটা ক্লাসিফিকেশন আছে। এটার কি আছে? ক্লাসিফিকেশন আছে। এটা 6 রকমের হয়। কয় রকমের? 6 রকমের। H1 থেকে শুরু করে H6 পর্যন্ত হয়।
সব থেকে বড় ট্যাগটার নাম H1, সব থেকে ছোটটার নাম H6, আর মাঝখানে সিকোয়েন্সিয়ালি সেটা ছোট বড় থেকে ছোট হতে থাকে। এইটাকে মূলত কেমন হয়, আমরা বিভিন্ন কন্টেন্ট যখন লিখি, আমরা যদি একটা সাইটে যাই, এটা সাপোজ আমরা প্রথম আলো পেপারে আছি, প্রথম আলো পেপারে দেখেন আমরা যখন কোনো একটা কিছুতে ঢুকি, এই যে লেখাটা আছে এই লেখাটা কি সুন্দর একটু মানে হেডিং হেডিং ভাব আসছে, তাই না? আবার এই যে লেখাগুলো আছে এগুলো তার কন্টেন্ট দেখে বোঝা যাচ্ছে যে এই কন্টেন্টের লেখা হচ্ছে, এটা দেখে বোঝা যাচ্ছে যেগুলো নর্মাল কন্টেন্ট আর এটা আমাদের হেডিং একটা কন্টেন্ট, বোঝা যাচ্ছে না? তো আমাদের সাইটেও যে এইচ এর কাজগুলো হবে, মানে H1 হেডিং এর যে কাজগুলো হবে সেগুলো মূলত এমন দিয়ে দেখাই দেবে, একটু মোটা হবে, একটু হাইলাইট করবে, এরকম রূপ দেখাই দেবে। এটা ক্লাসিফিকেশন করে বললাম 6টা। তো ফার্স্টে আমরা H1 দিয়ে শুরু করলাম, H1, এখানে আমাদের H1 দিয়ে শেষ করতে হবে, সেভ দিতে হবে। আমাদের সাইডে এসে রিলোড দিই, এখন দেখতেছি আমাদের ওরকম হয়ে গেছে। আমি একটু জুম করে দেখাই, হয়েছে না? যেমনটা চাইছি তেমনটা পাইছি। আমাদের ওয়েবসাইটে মানে ওয়েব অ্যাপ্লিকেশনে প্রথম কোড আমরা লিখলাম, আর এটাকে কি বললাম, দুনিয়ার সব থেকে বড় ট্যাগ, বড় ট্যাগ এটা এখন পর্যন্ত। আমরা এটাকে আরো বড় করতে পারবো, ছোট করতে পারবো, সেটা পরের বিষয়, বাট ট্যাগ হিসেবে এটা সব থেকে বড় ট্যাগ। এবার একইভাবে আমরা বাকিগুলো লিখে যাই। আপনারা কেউ, আমি যে শর্টকাটগুলো ইউজ করতেছি আপনারা করবেন না, আপনারা হাতে কলমে লিখবেন, লিখলে হবে কি আপনার টাইপিং স্পিডটা একটু ফাস্ট হবে, ঠিক আছে? তো পরেরটা কত থাকবে, H2, H2 তে শেষ করলাম, আমি সবগুলোই লিখে দিই। হ্যাঁ, H3 আমরা কিন্তু এইভাবে লিখবো না, H3, H4, H5, H6 এভাবে শেষ করবো না, আমরা একটা শুরু করবো একটা শেষ করবো, দেন আরেকটাতে আসবো। নাহলে সমস্যা কি হবে যে এখানে অনেক সময় দেখা যাচ্ছে মিস্টেক হয়ে গেছে, এই পাশে দেওয়ার কথা মনে নাই, তখন উল্টা পাল্টা একটা বিষয় হয়ে যাবে। এই জন্য একটা শুরু করলে ওটা শেষ করে দেন নেক্সট স্টেপ, মনে রাখবে। H4, এখানে H4 বিরক্তিকর লাগতেছে? H6 দিলাম, দেন এখান থেকে H6 দিয়ে ক্লোজ করে দিলাম। এবার রিলোড দিই, আমরা দেখতেছি যে ওইগুলো চলে আসছে, একটু জুম আউট করে দিই। সব থেকে বড় বলছিলাম সবচেয়ে বড়, আস্তে আস্তে ছোটতে চলে আসছে। তাহলে এটা আমাদের হেডিং এর ফরম্যাট। আরেকটা কথা বলি, আমরা মাত্র 5 থেকে 6টা ট্যাগ ইউজ করে হোল একটা ওয়েবসাইট বানাতে পারবো, ফুল একটা ওয়েবসাইট বানাতে পারবো শুধু 5 থেকে 6টা ট্যাগ জেনে। আমরা এখন জানার জন্য অনেক ট্যাগ জানবো, বাট কাজ করার ক্ষেত্রে সর্বোচ্চ 5 থেকে 6টা ট্যাগ ইউজ করবো, এটাতে আমরা পুরো একটা ওয়েবসাইট বানাতে পারবো। সেটা মোটামুটি 5-6 ক্লাস যাওয়ার পরে আপনারা বুঝতে পারবেন যে 5-6টা ট্যাগ দিয়ে আমরা ফুল ওয়েবসাইট বানাতে পারবো। সুতরাং আজকে আজগুবি লাগবে, যেটা কেউ পসিবল নাকি, বাট তখন দেখবো সেটা পসিবল করা সম্ভব। এবার আমরা প্রথম আলো ব্যাপারে আবার আসি। এখান থেকে দেখতে পাচ্ছি নর্মাল লেখাগুলো আছে যে কন্টেন্ট, এগুলো কিভাবে লিখতে হয়? এগুলো লিখতে হয় ডিফল্টভাবে প্যারাগ্রাফ, কি দিয়ে? প্যারাগ্রাফ। সো পি ফর প্যারাগ্রাফ, দ্যাটস ওয়াই আমরা পিটাকে ক্লোজ করে দিয়ে দিলাম। এবার এখানে লিখে দিই দিস ইজ এ ডেমো কন্টেন্ট, এবার সেভ দিব। এবার এখান থেকে একটা রিলোড দিব, আসছে না? নর্মাল যেভাবে আমরা ফন্টটা লিখি সেই ফন্টটা এখানে দিলাম। এখন আমাদের দরকার, আমাদের মধ্যে অনেকেই আছে যে একটু ভালো পড়াশোনা করে, তারা লেখার নিচে একটা আন্ডারলাইন দিয়ে রাখে, এরকম করে না? তো আমরা সেরকম দেখবো, এটাকে বলা হয় আন্ডারলাইন। সো ইউ ফর আন্ডারলাইন, দ্যাটস ওয়াই কি ইউজ করবো, ইউ। এটাকে কখনোই আমরা ইউ ট্যাগ বলবো না, বলবো আন্ডারলাইন ট্যাগ। কখনোই কি বলবো না, ইউ ট্যাগ বলবো না, বলবো আন্ডারলাইন ট্যাগ। ইউ দিয়ে এখানে ক্লোজ করে দিলাম। এবার এখানে আমরা লিখবো দিস ইজ অ্যান আন্ডারলাইন ট্যাগ, সেভ দিলাম। এবার যদি আমরা আমাদের সাইটটাকে একটু রিলোড দিই, এখানে আন্ডারলাইন হয়েছে না? আমরা যদি একটু ওয়ার্ডপ্যাডে আসি, এই যে ওয়ার্ডপ্যাডটা যে থাকে, এই ওয়ার্ডপ্যাডে আমরা কোনো কিছু যদি লিখি, এটা লিখলাম, এটা লিখলাম, এটাকে আমরা বড় করতে পারি না? এটাকে আমরা বড় করতে পারি, বড় হলো। এটাকে আমরা চাইলে এরকম মোটা করতে পারি না? মোটা করতে পারি। আবার চাইলে এটাকে বাঁকা করতে পারি, ইটালিক দিলে বাঁকা হয়ে যাচ্ছে। আবার চাইলে নিচে আন্ডারলাইন দিতে পারি, চাইলে এটাকে ক্রস মার্ক দিতে পারি, চাইলে এটার কালার চেঞ্জ করে দিতে পারি, পারে না? কালার চেঞ্জ করতে পারি। আবার যদি চাই যে এটাকে আমরা লিস্টের মতো করতে পারি, নিচে চাইলে পারি, উপরে চাইলে পারি, ফন্টগুলো চেঞ্জ করতে চাইলে পারি। মানে এক কথায় আমরা যেমনটা চাচ্ছি ঠিক তেমনটাই এটা করা পসিবল। তো এর ব্যাক এন্ডে লেখা আছে, আমরা যে কোডগুলো লিখতেছি এরকম একটা ফরম্যাটের ব্যাক এন্ডে লেখা আছে, দ্যাটস ওয়াই এই কাজটা হচ্ছে। তো আমরা ঠিক এমন জিনিসটা এখন তৈরি করবো, মানে এখানে আমরা ভার্চুয়ালি দেখতে পাচ্ছি, বাট এই জিনিসটার কোর পার্টে কি আছে সেই জিনিসটা আমরা তৈরি করবো এখন। এখানে যেমন যেমন লিখলাম এমনই আমরা তৈরি করবো, ওকে? মজা লাগবে।
প্রথমে ছিল আমাদের আন্ডারলাইন, আমরা আন্ডারলাইন দিছি না। এবার আমরা চাচ্ছি যে একটা লেখা দিব কিন্তু সেটা একটু মোটা হবে। কেমন হবে? মোটা হবে। মোটা করতে গেলে আমাদের কি করতে হবে? বোল্ড ইউজ করতে হবে। তো বোল্ডের মানে কি? বি ফর বোল্ড। বোল্ডটাকে আমরা ক্লোজ করব। এখানে কি লিখে দেব? দিস ইজ আ বোল্ড। সেভ দিলাম। এবার এখান থেকে যদি আমরা একটু রিলোড দিই আমরা দেখতে পাবো এই লেখাটা তুলনামূলকভাবে মোটা। মোটা হয়েছে না? এটাকে প্রফেশনালি আমরা যখন কাজ করি আমরা কিন্তু বোল্ড ইউজ করি না, আমরা ইউজ করি স্ট্রং ট্যাগ। এটা স্ট্রং ট্যাগ, এটা হচ্ছে বোল্ডের একটা অল্টারনেটিভ ওয়ে। নাম কি? স্ট্রং। স্ট্রং ট্যাগ। স্ট্রং ট্যাগে আমরা এখান থেকে সেভ দিলাম। এবার এখানে লিখে দিই যে দিস ইজ দ্য স্ট্রং ট্যাগ। সেভ দিলাম। এবার যদি আমরা আমাদের সাইটটাকে একটু রান করি দেখতে পারবো এটাও মোটা হয়েছে। এটার মধ্যে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নয়, সেম। শুধু ট্যাগগতভাবে পার্থক্য একটা স্ট্যান্ডার্ড একটা লোয়ার ক্লাস। তো আমরা স্ট্যান্ডার্ডটাই মেনটেন করবো সবসময়। ওয়েবসাইটে কাজ করার ক্ষেত্রে কোনটা ইউজ করবো? স্ট্রং ট্যাগটা ইউজ করবো, বোল্ডটা জানার জন্য জানলাম। এবার আমরা দেখছি যে আমাদের এখানে বোল্ডটা পড়ছি। এবার আমরা চাচ্ছি একটু বাঁকা হবে, যে ইটালিকের মতো বাঁকা হবে। বাঁকা হচ্ছে না? কি সুন্দরভাবে বাঁকা হচ্ছে, এরকম বাঁকা হবে। তো বাঁকা, অথবা আপনারা তো সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ম্যাক্সিমাম, আমরা যখন 9-10 যখন বায়োলজিক্যাল টার্মগুলো লিখছি সেগুলো ইটালিক ফর্মেটে লিখছি না? তো সেই ইটালিক ফর্মেটটা আমরা এখান থেকে লিখতে পারবো। কীভাবে লিখবো? আই ফর ইটালিক। দ্যাটস ওয়াই কি দিব? আই দিব। স্লাইস দিয়ে আই দিব। এবার এখানে লিখে দিব দিস ইজ অ্যান ইটালিক ট্যাগ। সেভ দিলাম। এবার যদি রিলোড দিই দেখতে পারবো এটা বাঁকা হয়েছে না? দেখা যায় এই যে বাঁকা হয়েছে না, লেখাটা বাঁকা হয়ে গেছে। এখন এইটারও আবার একটা অল্টারনেটিভ ওয়ে আছে, সেটা হচ্ছে এমফ্যাসিস ট্যাগ। এটা এমফ্যাসিস ট্যাগ। এখান থেকে আমরা ইএম ফর এমফ্যাসিস দেবো। কি দেবো? ইএম। কেউ এমফাসাইজ কয়, কেউ এমফ্যাসিস কয়, যেরকম যে বলতে পারো। ইএম দিলাম। এখন এখানে লিখে দেবো দিস ইজ অ্যান এমফ্যাসিস ট্যাগ। সেভ দিলাম। এখন যদি আমাদের সাইটটাতে আমরা রান দিই আমরা দেখতে পারবো দুইটা একই রকমের লেখা। কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই। আমাদের এইটারও কাজে ভিন্নতা আছে। যখন আমরা আইকন ইউজ করবো তখন আইডি আইকন ইউজ করবো আর ইএম ফর ইটালিক বানাবো আমরা। অথবা আমরা এগুলো কিছু ইউজ করবো না, আমরা স্টাইল থেকে সেটা চেঞ্জ করে দিতে পারবো। ঠিক আছে? এবার আসি আমরা কিছু কিছু আরো মানে কি বলে একরো যারা স্টুডেন্ট আছে যারা ইয়েলো কালারের পেন দিয়ে মার্ক করে করে পড়ে, তাই করে না? হাইলাইট মার্কার দিয়ে মার্ক করে করে পড়ে। তো তাদের ক্ষেত্রেও আমাদের এখানে ব্যবস্থা আছে, সেটা হচ্ছে মার্ক ট্যাগ। এটা মার্ক ট্যাগ, MARK, মার্ক। এবার এখান থেকে মার্কটা আমরা ক্লোজ করে দিলাম। এবার এখান থেকে লিখতে পারি দিস ইজ আ মার্ক ট্যাগ। সেভ দিলাম। এবার যদি আমাদের সাইটটা আমরা রিলোড করি আমরা দেখতে পারবো এখানে মার্ক হয়েছে, বুঝছে না? তাহলে সে ভালো স্টুডেন্টের জন্য ব্যবস্থা এখানে আছে না? এবার আমরা চাচ্ছি যে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখি যে ওই মূল্য ছাড়ের অপশন থাকে। আগে ছিল 10 টাকা, এখন হয়েছে 5 টাকা। আগে 10 টাকার মাঝখান থেকে একটা ক্রস চিহ্ন থাকে। সেটা আমরা কিভাবে করবো? অথবা আমাদের যে ওয়ার্ডপ্যাড ছিল সেখানে আমরা দেখছিলাম যে এইটাকে সিলেক্ট করে এখানে ক্লিক করে একটা ক্রস মার্ক আছে মাঝখান থেকে। তো এইটা আমরা কিভাবে তৈরি করবো? এইটা তৈরি করার জন্য আমাদের একটা বাটন আছে না, আমাদের ডিলেট ট্যাগের নাম কি? ডিলেট ট্যাগ। তো ডিলেট ট্যাগটা আমরা কিভাবে ইউজ করবো? এখানে আমরা লিখবো ডিলেট। সো DEL ফর ডিলেট। ডিলেটটারে আমরা এখান থেকে ক্লোজ করলাম। এবার আমরা এখানে লিখে দিব দিস ইজ এ ডিলেট ট্যাগ। সেভ দিলাম। এবার যদি আমরা আমাদের সাইটটাতে আসি আমরা রিলোড দিই আমরা দেখতে পাবো এটা ডিলেট হয়ে গেছে, বুঝছে না? এখানে মাঝখান থেকে ক্রস চলে গেছে। এখন এখানে আমরা যেমন একটা অ্যামাউন্ট যদি বসাই যে 10, তাহলে 10-এর মাঝখান থেকে ক্রস হবে। যদি বলি 50-50-এর মাঝখান থেকে হবে। এবার আমরা শিখবো, আমরা তো কখনোই ফেসবুক হোক আর যে কোনো ধরনের এই স্কোয়ার লিখতে পারি না, পারি? A2 লিখতে হয়। আবার আমরা যদি চাই যে পানি লিখবো আমরা কি পারি? H2 লিখতে পারি না। মানে এই যে অনু বা যোজনীটা আছে যে আমরা দিতে পারি না। এটা দেওয়ার জন্য একটা অপশন আছে। মনে রাখার বুদ্ধি হচ্ছে আমরা মনে রাখবো সুপারম্যান আর সাবমার্সিবল। কি নামে মনে রাখবো? সুপারম্যান, সাবমার্সিবল। সুপারম্যান মানে কি উপর দিকে উড়ে যায়, সাবমার্সিবল মানে কি মাটির নিচে থাকে। তার মানে নিচের যে অংশটুকু সেটা আমরা কি করবো? সাবমার্সিবল হিসেবে রাখবো। নিচের মানে কি? সাবমার্সিবল। আর উপরে মানে কি? সুপারম্যান।
এটাকে বলা হয় মূলত সুপারস্ক্রিপ্ট আর সাবস্ক্রিপ্ট। কিন্তু এই জিনিসটা আমাদের কাছে কমপ্লেক্স মনে হয়, মানে অনেক সময় মনে থাকে না যে সুপারস্ক্রিপ্ট হবে নাকি সাবস্ক্রিপ্ট হবে, একটা গ্যাঞ্জাম হয়ে যায়। তো যখন আমরা মনে রাখবো যে এটা উপরে অথবা নিচে, তখন আর এটা আর কনফিউশন হবে না। তাহলে আমরা কি বললাম, নিচে মানে সাবমার্সিবল আর উপরে মানে সুপারম্যান। ওকে, আমরা উপরেরটা দেখি। উপরে যখন কোনো কিছু দেবে, এখানে এর উপরে স্কোয়ার হবে না, মানে উপরে যাবে। তো সুপারম্যান স্পেলিং কি আছে, SUP, SUP ফর সুপারম্যান। আর এটার অথেন্টিক নাম কি, সুপারস্ক্রিপ্ট। অথেন্টিক নাম কি, আবার কেউ জিজ্ঞাসা করলে বলেন না সুপারম্যান এটার নাম। অথেন্টিক নাম কি, সুপারস্ক্রিপ্ট, আর নিচেরটার নাম সাবস্ক্রিপ্ট। ওকে, এটা মনে রাখার জন্য আমরা সুপ দিলাম, SUP দিলাম, এবার এখান থেকে সেভ দিলাম। এবার যদি আমরা আমাদের সাইটটা একটু রান করে দেখি, স্কোয়ার হয়েছে না, আমরা দিতে পারবো এখান থেকে, খুব ইজিতে হয়ে গেল। ভুল হবে আর উপরে দেবো না নিচে দেবো, কোনটা দেবো, সুপারস্ক্রিপ্ট দেবো না সাবস্ক্রিপ্ট দেবো, মিস্টেক যাওয়ার পসিবিলিটি অনেক কম। এবার নিচে দিব, নিচে কি দিব, সাবস্ক্রিপ্ট মানে সাবমার্সিবল। তো এখানে কি লিখলাম, SUB, সাবমার্সিবল দিয়ে দিলাম, সেভ দিলাম। এবার যদি আমাদের সাইটটাকে রান করি, আমরা দেখবো যে এই স্ট্রো হয়ে গেছে। খুব সুন্দরভাবে আমরা পানি লিখতে পারছি, পারি নাই, খুব সুন্দরভাবে লিখতে পারছি। আমরা যদি এইটার সাথে আরেকটা যোগ করতে চাই যে A² + 1 এমন যদি দিতে চাই, তাহলে কি করতে পারি, আমরা এটার সাথে +1 দিতে পারি। সেভ দিয়ে দিই, হয়েছে না? তাহলে ম্যাথমেটিক্যাল যে টার্মগুলো আছে সেগুলো আমরা লিখতে পারবো ইজি এখন। ওকে, মজা লাগে? এগুলোকে আপনারা শিখছিলেন? আচ্ছা, ঠিক আছে। তো আমরা এখন থেকে এরকম কাজগুলো করতে পারবো। ওয়েবসাইটে যা যা লেখা থাকে সেগুলো আমরা দিতে পারবো, খুব ইজিলি দিতে পারতেছি, আমি দিতে পারবো। এবার আমরা তৈরি করতে যাচ্ছি যে একটা লিস্ট তৈরি করবো। যেমন 1 2 3 4 একটা লিস্ট থাকে না, যেমন বললো যে ভাইয়ারে বললো যে আপনি 1 থেকে 10 পর্যন্ত লিখেন, এনারে বললো যে আপনি 11 থেকে শুরু করে লেখা শুরু করেন, ওনারে বললো 15 থেকে শুরু করেন। এভাবে কন্টিনিউয়াসলি লিখে যাবো। একটা আছে সিকোয়েন্সিয়ালি থাকবে নাম্বারে, আর একটা থাকবে যে ডট ডট অথবা স্কোয়ার শেপ অথবা বিভিন্ন শেপ, স্টার মার্ক, যেমন সময় লেখার সময় লিখে না, স্টার দেখতে লেখা লিখতেছি, ডট দেখতে লেখা লিখতেছি, এরকম বলি না। আবার একটা কাউন্টেবল বলি, মানে বিষয়টা হচ্ছে একটা কাউন্টেবল, একটা আনকাউন্টেবল। তো কাউন্টেবল নাম্বার এক রকমের আছে, আনকাউন্টেবল নাম্বার এক রকম আছে। তো এটাকে আমরা বলে থাকবো মানুষ। কি বলবো, মানুষ। মানুষের নাম হচ্ছে লিস্ট। মানুষের নাম কি, লিস্ট। তো লিস্ট কল করবো কি দিয়ে, LI ফর লিস্ট। লিস্টে কি বলতেছি, মানুষ। বলেন লিস্টে কি বলতেছি। তো এখানে আসি, এখানে আমরা লিখে দিলাম যে এটা অনেকগুলো দিয়ে গেলাম। এখানে আমরা লিখে যাই যে এটা অরেঞ্জ। বাকিগুলো এমনই থাক, মানে কন্টেন্ট আমরা চেঞ্জ করতেই পারবো, তাই না, চেঞ্জ করা যাবে। এটা হচ্ছে আমাদের মানুষ। তাহলে মানুষটাকে আমরা সিলেক্ট করি। এই মানুষটা ডিফল্টভাবে আপনারা দেখবেন যে কোনো জায়গায় মানুষ মানে ফার্স্টে ধারণা আসে ছেলে মানুষ, ছাত্র মানে ছেলে মানুষ, এরকম তো আসে না। পরে আমাদের আইডেন্টিফাই করতে হয় না ও মেয়ে মানুষ অথবা ও হচ্ছে ছাত্রী, এমন বলতে হয় না। বাট ডিফল্টভাবে এই পুরুষের মেজরিটিটা বেশি, ভ্যালুটা বেশি, তাই থাকে না এখানে। তো এই ক্ষেত্রেও ঠিক এমনই বিষয়টা। আমরা এখানে এই যে মানুষ বলছি, এই ডিফল্টভাবে ছেলে আকারে কাউন্ট হবে। কি আকারে কাউন্ট হবে, ছেলে আকারে কাউন্ট হবে। আমরা একটু রান করে দিই। রান দিতে আসতেছে না, কেন আসতেছে না, কারণ আমরা সেভ দিই না। কন্ট্রোল-S দিয়ে সেভ করতে হবে। এবার যদি আমরা এখান থেকে রিলোড দিই, আমরা দেখতে পারবো এই যে কাউন্টেবল চলে আসছে, মানে আনকাউন্টেবল চলে আসছে। আমরা চাইলে এই শেপটা চেঞ্জ করতে পারি, স্টার মার্ক দিতে পারি, চাইলে স্কোয়ার শেপ দিতে পারি, চাইলে সার্কেল হবে বাট ভেতরে কোনো এরকম কালার থাকবে না এমন দিতে পারি। আবার যদি চাইতে রেড কালারের হবে, গ্রিন কালার হবে, এগুলো চেঞ্জ করতে পারবো ইনশাল্লাহ। তো এটা ডিফল্ট হবে আমাদের এমন শো করবে। এখন আমরা যদি চাই যেটা কাউন্টেবল হবে 1 2 3 4 5 6 এমন হিসেবে কাউন্ট হবে, তাহলে সেই ক্ষেত্রে কি করতে পারি, এখন আমাদের বোঝাই দিতে হবে কোনটা ছেলে কোনটা মেয়ে। ছেলেকে বলবো আমরা আনঅর্ডার লিস্ট। কি বলবো, আনঅর্ডার লিস্ট। আর মেয়েকে বলবো অর্ডার লিস্ট। ছেলেকে কি বলবো, আনঅর্ডার লিস্ট ছেলে, আর মেয়ে হচ্ছে অর্ডার লিস্ট। কারণ মেয়েরা হচ্ছে লিমিটেডের মধ্যে থাকবে, আর ছেলেরা থাকবে আনলিমিটেড, এইভাবে থাকবে, ঠিক আছে। তো আমরা এখানে UL ফর আনঅর্ডার লিস্ট কল করলাম। UL ফর কি, আনঅর্ডার লিস্ট। ULটা আমরা কপি করে পেস্ট করলাম। এবার আমরা এখানে ছেলে দিলাম, এখন মানুষ দিতে হবে। মানুষ মানে কি বলছিলাম, লিস্ট। মানুষ মানে লিস্ট বলছি না একটু আগে, বুঝতেছি কমপ্লেক্স মনে হয় এটা। এবারে এখন যদি আমরা স্টেপ দিই, এবার যদি আমাদের সাইটটা রিলোড দিই, আমরা দেখতে পাবো এটা খুব সুন্দর করে সিকোয়েন্সিয়ালি ছাড়ছে।
সুন্দর হয়েছে না? এইটার তুলনায় এটা ভালো না? কারণ যখন আমরা নির্দিষ্ট করে কাউকে বলে দিই যে এটা ছেলে অথবা এটা মেয়ে, তখন আমরা নির্দিষ্ট বলতেছি, সেটা অবশ্যই সুন্দর একটা শেপ হবে, তাই না? তো এখানেও কিন্তু সেই জিনিসটা প্রপার সিস্টেম হয়েছে। এখন আমরা মেয়ের ক্ষেত্রে আছি, তাহলে একই জিনিসটা কিন্তু ওইটা কল করবো কি দিয়ে? অর্ডার লিস্ট দিয়ে। ওটাকে কিভাবে কল করছি? অর্ডার লিস্ট। এখান থেকে আমরা এটা কিভাবে কল করবো? লিস্ট দিয়ে। লিস্ট মানে কি বললাম? মানুষ। সেভ দিলাম। এবার এখানে আমরা দিলাম যে সেভ দিলাম। এবার যদি আমরা এখানে আসি, দেখতে পারবো এখান থেকে 1 2 3 4 5 6 7 চলে আসছে। তাহলে কাউন্টেবল হয়েছে এটা। গল্প যে বলছি গল্পের সাথে মিল আছে। এখন 1 2 3 4 5 6 7 8 এবার আছে। এখন কোনোভাবে বলা হলো যে একজন শেষ করছে 6 থেকে, আরেকজনের শুরু হবে 10 থেকে। 10 থেকে তার শুরু হবে, কি বলছি? 10 থেকে তার স্টার্টিং হবে। বাট আমরা দেখছি যে ডিফল্ট ভাবে স্টার্ট হয়েছে কত থেকে? 1 থেকে। এখন চাচ্ছি কত? 10 থেকে স্টার্ট হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা এখান থেকে লিখে দেবো স্টার। কি লিখবো? ইকুয়াল ডাবল কোটেশন। যতগুলো অ্যাট্রিবিউট লিখবো প্রত্যেকটা লেখার সিস্টেমটা ঠিক এমন। এখন আমরা লিখে দিলাম যে 10 থেকে শুরু হবে, বুঝছে না? এখন আমরা যত লিখে যাবো না কেন তত এখানে লেখা শুরু হয়ে যাবে। আমরা সবাই জিনিসটা খুব ইজি না? আর খুবই প্রয়োজনীয় জিনিস। কিন্তু আমরা এখন লিস্ট করবো তখন এইভাবে কিন্তু লিস্টটা করে ফেলতে পারি। এবারে আমরা শিখবো হচ্ছে কোনো একটা ট্যাগ, যেই ট্যাগটার ওই যে আমরা যখন অরিয়েন্টেশনের টাইমটা যাচ্ছিল তখন আমরা বললাম না যে আমরা খুব লোভী একটা বাঙালি জাতি, যে কোনো জায়গায় লেখা আছে যে ক্লিক হিয়ার টু $120 আমরা ক্লিক করে ফেসবুকে এখন হারাই দিই। তো এই সিস্টেমটা আমরা কেন ফাঁসি সেটা আমরা দেখবো, যে কোনো লেখার উপর আমরা লিঙ্কটা কিভাবে দিতে পারি সেটা আমরা এখন দেখবো। হ্যাঁ, তো এটাকে বলা হয় অ্যাঙ্কর ট্যাগ। কি বলা হয়? অ্যাঙ্কর ট্যাগ। আর এটার কাজ হচ্ছে লিঙ্ক তৈরি করা। কি কাজ করা? লিঙ্ক তৈরি করা। ওকে, এটা একটা সিঙ্গেল ট্যাগ। এটা কি ট্যাগ? সিঙ্গেল ট্যাগ। এটাকে কল করবো এ ফর অ্যাঙ্কর। এ ফর অ্যাঙ্কর। এবার এখানে আমরা শুধু অ্যাঙ্কর দিলে তো এ দিলে তো হবে না, তাহলে এর ভেতরে আমাদের আরো কিছু কাজ করতে হবে। অ্যাঙ্কর ট্যাগটা না, অ্যাঙ্কর সিঙ্গেল ট্যাগ না, সরি, ইমেজ ট্যাগ সিঙ্গেল ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগটা ডাবল ট্যাগ আছে। আমরা গুগল লিখলাম, যে গুগলে আমরা যাবো। হ্যাঁ, এবার এখানে গুগল যদি চাইতে হয় তাহলে একটা লিঙ্ক লাগবে আমাদের অবশ্যই। তাহলে লিঙ্কটা আমরা কিভাবে দেবো? এই লিঙ্কটার জন্য আমাদের একটা হাইপার রেফারেন্স লাগবে। কি লাগবে? হাইপার রেফারেন্স। এটাকে বলা হয় HREF। আমরা কখনো HREF বলবো না, আমরা কি বলবো? HREF। কি বলবো না? HREF বলবো না, বলবো HREF। আর প্রপার মিনিংটা কি হবে? হাইপার রেফারেন্স। H ফর হাইপার, REF ফর রেফারেন্স, ইকুয়াল ডাবল কোটেশন। এই যে HREF লিখলাম, এখানে মূলত লেখা যায় 4-5টা ওয়েতে লেখা যায়, কন্টেন্টটা দেওয়া যায়। তার মধ্যে আমরা যেটা ইউজ করবো সেটাতে বলবো ডেথ লিঙ্ক। কি বলবো? ডেথ লিঙ্ক, মানে মৃত লিঙ্ক। এই লিঙ্কের কোনো কাজ নাই, এমন লিঙ্কে বলি ডেথ লিঙ্ক। তারপরে কিছু কাজ করবো লিঙ্কের, ওয়েব অ্যাপ্লিকেশনের লিঙ্ক, যেটাকে বলা হয় হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল লিঙ্ক, যেটা থ্রুতে গুগলে কোনো অ্যাড্রেস দিলে গুগলে চলে যাবে অটোমেটিক্যালি। তো আমরা যদি এখন সেভ দিই, যদি এখানে এসে একটা রিলোড দিই, আমরা দেখতে পাবো এটা লিঙ্ক দিচ্ছে। বাট ক্লিক করলে কোথাও যাচ্ছে না। যাচ্ছে? যাচ্ছে না। আমরা চাচ্ছিলাম যে এটা কোথাও যাবে। তাহলে কোথায় যাবে এটা? এটা যাবে হচ্ছে আমাদের গুগলে যাবে, www.google.com। এটাই তো আমাদের গুগলের অ্যাড্রেস। ভুল আছে কোনো? ভুল না। সেভ দিলাম। এখন আমাদের সাইটে এসে এটা রিলোড দিই। এখানে কালারটা দেখছি চেঞ্জ হয়ে গেছে। এখন পাইছে? কেন পাইল না? সবই তো ঠিক আছে আমাদের, ঠিক আছে না? তাও পাই নাই। কেন পাই নাই? কারণ এখানে আমাদের একটা বড় ভুল আছে, আমাদের প্রোটোকল লিঙ্কটা দিই নাই। আমাদের সাইটটা যখন কোনো সার্ভার ক্রস করবে তখন তার প্রোটোকল লিঙ্ক দিতে হবে। প্রোটোকল লিঙ্কটা কেমন? প্রোটোকলটা হচ্ছে HTTPS // এটা হচ্ছে তার প্রোটোকল। এই প্রোটোকলের এই পুরো মিনিংটা কি? HTTPS, এটার মানে কি আসলে? এই H এর মানে কি? এই যে প্রথম H টা আছে এটা হাইপার। এটা কি? হাইপার। পরের টি মানে কি? টেক্সট। তারপরটা কি? ট্রান্সফার। তারপরটা কি? প্রোটোকল। তারপরটা এস দিয়ে আছে কেন? এটা সিকিউর, নট সিকিউরিটি, এটা সিকিউর। এটা আসবে কখন না কখন আসবে না, এটা হচ্ছে SSL সার্টিফাইড যখন থাকবে তখন সিকিউরিটি থাকবে। কিছু কিছু ওয়েবসাইটে গেলে আমরা এখান থেকে দেখতে পাই যে এখানে লেখা দেখায়, নট সিকিউর। এমন লেখা থাকে না? নট সিকিউর, রেড মার্ক দিয়ে নট সিকিউর থাকে, মানে ওটা SSL সার্টিফাইড না। দ্যাটস ওয়াই ওখানে এস লেখাটা থাকে।
আর যেগুলো এস লেখা থাকবে সেগুলো মানে এসএসএল সার্টিফাইড। বুঝছি? আমরা যদি কোনো লিঙ্কে এখানে ক্রস করতে চাই তাহলে অবশ্যই আমাদের কি মেনটেন করতে হবে, HTTPSটা মেনটেন করতে হবে। ইভেন আমরা যদি গুগলের কোনো লিঙ্কটা এখানে নিয়ে আসি, এই লিঙ্কটাও যদি কপি করি অ্যান্ড দেন যদি আমরা এখানে পেস্ট করি, আমরা দেখবো যে আমাদের ওই প্রোটোকল সহই লিঙ্কটা আসছে। দেখা যাচ্ছে WWC সহ, কিন্তু আমাদের এখানে কপি করার পর কোনটুকু আছে, HTTPটা সহ কিন্তু আছে, আসছে না? তাহলে আমরা যদি কোনো ওয়েবের লিঙ্ক দিই তাহলে কি করতে হবে, আমাদের হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল এই জিনিসটা আমাদেরকে ইউজ করতে হবে মাস্ট। মনে থাকবে সবার? ওকে, এটাকে দেখুন। এখন যদি আমরা আমাদের সাইটটাকে একটা রিলোড দিই, ক্লিক করি, গুগলের পেজে চলে আসছে, আছে না? এখন আমরা চাচ্ছিলাম যে গুগলের পেজে আসবে, ঠিক আছে, কিন্তু এইভাবে আসবে, একটা নতুন ট্যাব ওখানে আসবে। আমরা যখন এখানে ক্লিক করতেছি এই পেজের মধ্যেই লোড হচ্ছে, আবার ব্যাকে এসে আমাদের রেকর্ডটা দেখতে হচ্ছে। তাহলে এমন চাই না, আমরা কি চাই, এখানে ক্লিক করব, ঠিক এরকম একটা ইন্টারভিউ যাবে, পাশের ট্যাবে অন হয়ে যাবে, এমনটা চাচ্ছি। দরকার হয় না এরকম? তো এমন তৈরি করতে গেলে আমাদের কি করতে হবে, এই জন্য আমাদের আরেকটা অ্যাট্রিবিউট লিখতে হবে। এটার পাশে একটা স্পেস দিব, লিখবো টার্গেট। কি লিখবো? টার্গেট ইকুয়াল ডাবল কোটেশন, মানে এটা কোন টার্গেটে কাজ করবে সেটা এখানে হবে। এবার এই টার্গেটটা দুই রকমের, কয় রকমের? দুই রকমের, একটা সেল, একটা ব্ল্যাঙ্ক। কি বললাম? একটা সেল, একটা ব্ল্যাঙ্ক। সেলটা দিতে হয় না কারণ ডিফল্ট ভাবে থাকে, আর ব্ল্যাঙ্কটা দিতে হবে, এটা ডিফল্ট থাকে না। ব্ল্যাঙ্ক মানে দেখায়, এটা আন্ডারস্কোর দিবেন, এবার লিখবেন ব্ল্যাঙ্ক, সেভ দিলাম। এখন যদি আমাদের সাইটটাতে এসে ক্যালকুলেট দিই আমরা, এবার দেখতে পারবো এখানে ক্লিক করা মাত্র নতুন একটা ট্যাব অন হয়েছে, তাই হয়েছে না? এখানে এসে আরেকটা ক্লিক করে আবার একটা ট্যাব অন হবে, হয়েছে না? দেখতে কোনো সুন্দর লাগতে পারে না, আমরা আগের করতে জন্য আর ব্যাকে আসতে হচ্ছে না, ওখান থেকে আমরা দেখতে পাচ্ছি। তো এইটার কাজ কি, এটা কিভাবে হলো, কেন হলো? এই যে ব্ল্যাঙ্কটা লিখলাম, এই টার্গেট ক্লাবের কাজটা হচ্ছে এইখানে যে ইউআরএলটা দিব সেটা এখানে নিয়ে এসে ছেড়ে দিব। কাজ কি? এইখানে যে আমরা ইউআরএলটা দেবো সেই ইউআরএলটা এই ব্ল্যাঙ্কের মধ্যে একটা ট্যাব অন করবে, এসে এখানে ছেড়ে দেবে, রান করাই দেবে। এই জন্যই নতুন একটা ট্যাব অন হয়। ব্ল্যাঙ্ক মানে কি? নতুন একটা নতুন ট্যাব অন হওয়া। ক্লিয়ার বিষয়? ওকে, তো এত বড় একটা ওয়েবসাইট আমরা বানাই ফেললাম, এখন পর্যন্ত আমরা একটা ইমেজ দিলাম না, তাই না? এই যে একটা সাইট আমরা বানাইছি, কিন্তু ইমেজ দিছি, ইমেজ তো প্রয়োজন। তো ইমেজ দিব কিভাবে? আজকে ঠিক যেই সিস্টেম ইমেজ দেখাই দিব, আপনারা ওই শেষ পর্যন্ত একই সিস্টেম ইমেজ দিয়ে যাবে। মনে থাকবে? ইমেজ দেওয়ার জন্য আমাদের যে ফোল্ডারটা আছে, মানে যেখানে আমরা কাজ করতেছি, আমরা কোথায় কাজ করতেছি? এইখানে, এখান থেকে +1। এবার এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করবো, নাম রাখবো কি? ইমেজেস। ঠিক এই নামটাতেই রাখবেন। কি নাম রাখলাম? ইমেজেস। এবার আমরা গুগল থেকে যে কোনো একটা ইমেজ নেওয়া হবে, তো আমরা এখান থেকে ইমেজেস লিখলাম, যে কোনো একটা ইমেজ আমরা এখান থেকে নিতে পারি। ইমেজের জন্য কিন্তু ভিন্ন ভিন্ন ওয়েবসাইট আছে, যেখান থেকে আমরা ইমেজগুলো ওয়েবসাইটে ইউজ করবো, যেমন পিক্সারে আছে, পিক্সেল আছে, এইসব জায়গা থেকে নিবো। এইসব জায়গা থেকে ইমেজ হবে কি, ইমেজের রেজলিউশনটা আমরা খুব ভালো হবে। যত সুন্দর ইমেজ হবে আপনার সাইটটা তত সুন্দর দেখা যাবে, বুঝছি? তো আমরা এখান থেকে একটা ছবি নিই, এইটাই দিই আমরা, এখান থেকে সেভ দিলাম। সেভ অ্যাজ দিয়ে আমরা যেখানে কাজ করতেছি সেখানে সেভ করবো। তাহলে কোথায় কাজ করতেছি? আমাদের ফোল্ডার এইটা, এখান থেকে ইমেজেস ফোল্ডার, এখানে এসে আমরা নামটা চেঞ্জ করে দিই, 1.jpg লিখে রাখি, সেভ দিই। তাহলে নাম কি হয়েছে এখন? 1.jpg নাম হয়েছে, তাই না? এবার আমাদের কোডে আসে, কোডে এসে এখন ইমেজ নিয়ে আমরা কাজ করবো। ইমেজ হচ্ছে একটা সিঙ্গেল ট্যাগ। ইমেজ কি? সিঙ্গেল ট্যাগ। সবাই বলেন ইমেজ কি? সিঙ্গেল ট্যাগ। এতক্ষণ যাবত আমরা যে কাজগুলো করতেছিলাম প্রত্যেকটার একটা ইন্ডিং ছিল, একটা স্টার্টিং ট্যাগ দেওয়ার পরে আমরা আরেকটা ইন্ডিং করতে পারছি। বাট এখন যে ট্যাগটা দেবো সেটা কোনো ইন্ডিং নাই, ওই ট্যাগটাই তার ইন্ডিং ট্যাগ হিসেবে কাউন্ট হবে। কীভাবে দিব? এখান থেকে আমরা দেবো ইমেজ, আইএমজি ইমেজ। এটা যদি চাই যে লাস্টে স্লাইস দেবো, ইন্ডিং করবো, চাইলে করলাম, না চাইলে না করলাম, কোনো বাধ্যবাধকতা নাই। দিলে দিবেন, না দিলে না দিবেন, কোনো সমস্যা নাই, বাট না দেওয়াটা ভালো, দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার এখানে যে ইমেজ দিলাম, এবার আমাদের এই ইমেজটা কোথায় আছে সেখান থেকে নিয়ে আসতে হবে। তো কোথায় আছে এটা খুঁজতে গেলে আমাদের একটা সোর্স লাগবে। কি লাগবে? সোর্স। দ্যাটস ওয়াই এসআরসি, এসআরসি ফর সোর্স। তো সোর্স দেওয়ার পরে আমাদের ইকুয়াল ডাবল কোটেশন। সোর্স মানে কি? আমরা সোর্সিং করবো কোথায় আছে ইমেজটা। ইমেজটা আমার কোথায় আছে? ইমেজেস ফোল্ডারের ভেতর থেকে কি নামে? 1.jpg এই নামে আছে না? আমরা একটু দেখি, এই যে ইমেজেস ফোল্ডার থেকে 1.jpg তাই নামে আছে না? যদি আপনার ফাইলটা 1.png থাকে তাহলে png নামে লিখতে হবে। এই জন্যই কিন্তু আমাদের এক্সটেনশনটা দরকার।
আমরা যদি এই এক্সটেনশনটা ওখান থেকে সিলেক্ট না করতাম আমরা কিন্তু জেপিজি লেখাটা দেখতে পারতাম না, পারতাম না। সবচেয়ে ভালো বুদ্ধি হচ্ছে এখান থেকে একটু রিনেম করবেন, এই যে রিনেম আছে এই রিনেম করে কন্ট্রোল-A কন্ট্রোল-C পুরো লেখাটা কপি করে নিয়ে এখানে পেস্ট করে দেবেন, তাহলে ভুল যাওয়ার চান্সেস নাই। তো অনেক সময় দেখা যাচ্ছে পিএনজি দিছি বাট ওইখানে আমরা কপি করতেছি জেপিজি, যখন দেখা যাচ্ছে পাইলো না, কোনো সমস্যা না, এটা যাতে না হয়। আর এটা আমি ঠিক যেভাবে ফোল্ডার করে রাখলাম আপনারা এইভাবেই রাখবেন, এই ব্যতীত অন্য কিছু করবেন না। অন্য কিছু করলে আপনাদের এলোমেলো হয়ে যাবে, ইমেজ অনেক সময় পাবে না। কেন পাবে না সেটা কাজ করতে করতে আমরা বুঝতে পারবো। এটা আমাদের কাজ করলো কেন, আমরা ইন্ডেক্স ফাইল থেকে সরাসরি ইমেজ থেকে কল করলাম, মানে এটা তো মাদার ফাইল থেকে আমরা চাইল্ডে চলে আসি, এই জন্য আমাদের অনেকগুলো ফোল্ডার ক্রস করতে হয় না, এটা আমাদের সুবিধা। আমরা যদি আমাদের সাইটটাতে এটা রিলোড দিই আমরা দেখতে পারবো ইমেজটা পাইছে না, ইমেজটা কিন্তু পাইছে। তার মানে আমাদের ওয়েবসাইটে আমরা ইমেজও দিতে পারি, ছোট বড় করতে পারি না সেটার বিষয় পরে, কিন্তু দিতে তো পারি নাকি, তাহলে ইমেজটা এখানে দিতে পারবো। ইমেজটাকে আমরা তাহলে ছোট করতে পারবো, বড় করতে পারবো, রোটেশন করতে পারবো, নড়াতে পারবো, এটা ঘুরবে এমন করতে পারবো, এটা চোখ আছে এটা চোখের শেপে নিয়ে আসতে পারবো, এটা চাচ্ছি যে কার্সার রাখবো এই ইমেজের বদলে অন্য আরেকটা ইমেজ আসবে সেই সিস্টেমও করতে পারবো। এটা একটা ইমেজ আছে, এই ইমেজের উপর কার্সার রাখবো এটা অন্য আরেকটা ইমেজ এখানে শো করবে, সেটা আমরা করতে পারবো। এই ইমেজটা স্লাইড করে করে সরে যাবে সেটা আমরা বানাতে পারবো, কোড দিয়েই বানাতে পারবো, বুঝছি? ঠিক আছে, তাহলে দেখেন কত কিছু আছে সেটা। তো এটা আমরা কি বললাম যে এটা আমাদের একটা থাকবে, এটা সিঙ্গেল ট্যাগ থাকবে, এটার কোনো ইন্ডিং নাই। এবার এখানে আমরা আরেকটা পার্টে কাজ করতে পারি, এটা যদি বাই চান্স না পাই, কিছু সময় নেট কানেকশনের জন্য পাইলো না অথবা আমাদের কোনো ফল্টের জন্য পাইলো না, যদি না পাই তারপরে আমরা চাচ্ছিলাম যে ওইখানে কিছুটা লেখা উঠবে যেটা এই রিলেটেড একটা ইমেজ। যেমন আমরা যখন free.facebook আপনারা চালাইছেন বা zero.facebook ব্রাউজ করছেন, এটা অবশ্য আমরা যে সময় ফেসবুক ব্রাউজ করছি সেই সময় যাবে ধরেন মোটামুটি 12-13 সালের দিকে, তখন ছিল এরকম মানে এমবি না কিনতে পারলে zero.facebook এটা ইউজ করা যাইতো। তো এটা ব্রাউজ করলে ইমেজ দেখা যাইতো না, তো ইমেজ না দেখা গেলে ওখানে নাম দেখা যাইতো, ইমেজ না দেখা যাচ্ছে না কিন্তু নাম দেখা যাচ্ছে। আমার প্রোফাইলে আমি ঢুকবো, আমার প্রোফাইলের এখানে আমার ছবি দেখা যাচ্ছে না বাট আমার নাম দেখা যাচ্ছে, তো নাম নয়ন ইসলাম নাম লেখা আছে কিন্তু ছবি দেখা যাচ্ছে না। তো ওই প্যাটার্নটা আমরা এখানে কিন্তু করতে পারবো। তো এটা রাখবো কি অল্টারনেটিভ টেক্সট, ALT, এটার মানে কি অল্টারনেটিভ টেক্সট, মানে যদি ইমেজ না পাই তাহলে এটা পাবে। ইমেজটা যে কোনো কারণে না পাইতে পারে, আপনার পলিটিক না পাইতে পারে, নেট কানেকশন উইক হওয়ার কারণে না পাইতে পারে, আবার দেখা যাচ্ছে কোনো ইরোর আসে এই জন্য না পাইতে পারে। মূল কথা ইমেজ না পাইলে ওই লেখাটা শো করবে। তো এখানে আমি লিখলাম এখানে যে ডেমো ইমেজ সেভ দিলাম। এবার যদি একটা রিলোড দিই এখানে ইমেজ কিন্তু পাইছি, এখন ওই ডেমো ইমেজ লেখাটা আছে কোথাও নাই, কিন্তু আমরা অ্যাজ এ হিউম্যান আমাদের ভুল হবে। তো আমরা এখান থেকে দেখা যাচ্ছে এটা ভুল করে ফেলছি, এই ডটটা দেওয়ার কথা মনে নয়, হতে পারে না, হতেই পারে যেমন মিস্টেক হয়ে গেছে। এখন আমরা যদি রিলোড দিই আমরা দেখতে পাবো ওই লেখাটা শো করছে, অ্যান্ড এই যে নেট না পাইলে যেরকম ইমেজের লোকেশনটা দেখায় সেটা শো করছে। এটা যদি ভুল হয় আমি কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে এমন কিছু একটা আছে হয়তো, সেটা আমার ফল্টে হইতে পারে নেটের ফল্টে হইতে পারে। মূল কথা এটা এইরকম অপশন আসলে বুঝতে হবে যে ইমেজের কোনো একটা প্রবলেম আছে, ক্লিয়ার? সো এখান থেকে আমরা এখন ইমেজটা ঠিক করে দেবো, ডট দিলেই এটাকে অল্টারনেটিভ বলার মানেই হচ্ছে যদি এটা না পাই তবেই ওইটা পাবে, ক্লিয়ার বিষয়? এবার আমরা 2-3টা আজাইরা ট্যাগ শিখব যেগুলো কোশ্চেন কালেও কাজে লাগবে না, মানে কোনো দিনও কাজে লাগবে না, বাট যদি কোনো সময় দেখা যাচ্ছে একটা ক্লায়েন্টের রিডিজাইনের জন্য আপনার কাছে আসলো, সে আগে থেকে কাজ করছে তাহলে আপনাকে কাজটা করতে দিল যে এটা আমার একটু ঠিক করে দাও, তখন তারা এইসব কোডগুলো ইউজ করতে পারে, সেই জন্যই আজকের এই প্রোগ্রাম দেখাচ্ছি। তো এদের মধ্যে একটা হচ্ছে অ্যাব্রিভিয়েশন, কি বললাম অ্যাব্রিভিয়েশন, যেমন ধরেন এসপি মানে পুলিশ সুপার, বিডি মানে বাংলাদেশ, এই যে অ্যাব্রিভিয়েশনগুলো হয় সেগুলো কীভাবে লিখতে হয় এটা আমাদের কখনোই লাগবে না, বাট আমরা শেখার পরপথে শিখে রাখতেছি। এখানে ধরেন লিখলাম যে বিডি, তো বিডি ফর কি বাংলাদেশ, এখানে আমরা লিখবো টাইটেল, কি লিখবো এটার অ্যাক্টিভিটির নাম হচ্ছে টাইটেল, এখানে লিখে দেবো বাংলাদেশ। তো বাংলাদেশের বিটা হ্যাঁ মোটামুটি ক্লোজ করে ইলেকট্রিসিটি ছিল না তো এই জন্য লাস্টে টুকু দেখাচ্ছে। আচ্ছা আচ্ছা শেষ করি। তো এখান থেকে আমরা এখানে দেখতেছি যে পিটি আছে না, পিটি লেখাটা যেন চলে আসছে, এখানে কার্সার রাখলে আমরা দেখতে পারবো বাংলাদেশ লেখাটা শো করছে, দেখা যাচ্ছে না? এখন আমরা কি কাজ করতে পারি, এই জিনিসটা আমরা কখনোই ইউজ করবো না, ইউজ না করে আমরা যদি আমাদের এই কাজের ক্ষেত্রেও টাইটেল লিখি, এবার এখানে যদি লিখে দিলে বাংলাদেশ,
স্পেলিং ভুল লিখলাম। এখন যদি আমরা সেভ দিয়ে একটু রিলোড দিয়ে আমরা এখান থেকে দেখতে পাবো আমাদের যে এই ফন্ট আছে এখানে কাছে রাখলে এটা বাংলাদেশ হবে। তাহলে এটা আমাদের জন্য ভালো না, এটা আমাদের জন্য ভালো। তো আজকে আমরা ক্লাস অফ ইলেকট্রিসিটির জন্য আজকে আমাদের একটু গ্যাপ হয়ে গেল আর কি। এখানে আমরা আরেকটা দিতে পারি অ্যাড্রেস। এটা আমাদের জীবনে কখনো লাগবে না, আমরা জাস্ট দেওয়ার পারপাসে দিব। হ্যাঁ, কখনোই আমরা জীবনে আজকেই শুরু, আজকেই শেষ। এবার আমি একটা রিলোড দিয়ে আমরা দেখতে পাচ্ছি অ্যাড্রেসের মধ্যে কিছু যেটা আমরা ইটালিক বা এন্ট্রান্স স্টাইল দিয়ে আমরা করতে পারি, এটা লেখার কোনো প্রয়োজন নেই। আর দুইটা ট্যাগ দেখাবো, তারপরে নেক্সট ক্লাসের জন্য আমরা আবার তো এখানে একটা ট্যাগ হচ্ছে বিগ ট্যাগ। কি ট্যাগ? বিগ ট্যাগ মানে বড় ভাই। এখানে যে কোনো একটা কন্টেন্ট লিখে দিতে পারে, আমরা যে কোনো একটা কন্টেন্ট লিখে এটাকে রিলোড দিলে আমরা দেখতে পারবো তুলনামূলকভাবে বড় হয়েছে, মানে যে প্যারাগ্রাফটা থাকে সেটা তুলনামূলকভাবে বড় হয়েছে, এই জন্য এটা বিগ ট্যাগ। তো বিগ যেহেতু আসতে স্মলও থাকবে, তাই থাকবে না? এগুলো আমাদের লাগবে না, কখনোই লাগবে না। তো এই হচ্ছে আমাদের মূলত ট্যাগগুলো। এই ট্যাগগুলো সম্পর্কে আমরা খুব ভালো মতো ধারণা রাখবো। এই ট্যাগগুলো আমরা কখনোই বলবো না। হ্যাঁ, আর বাসায় গিয়ে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করতে পারলে আমাদের মোটামুটি আরও ভালো মতো কাজ করা হবে। তো আজকে যদি দেখেছি ডিস্টার্ব দিচ্ছিল, এটা কারোর কিছু করার নাই, টেকনিক্যাল রিপোর্ট।